আজকে আমরা দেখব হচ্ছে নয়েল এক্সট্রাকশন থিওরির ফরওয়ার্ড ফিডের জন্য ইকুয়েশনটা কিরকম হয়। গতদিনের হচ্ছে ইকুয়েশনটা আমরা একটু দেখে আসি। গতদিন ইকুয়েশনটা ছিল এরকম নয়েল পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ই প্লাস স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন স্যার। কারো নেটের সমস্যা হয় স্যার কিছুক্ষণ পর। আমার মনে হয় একটু পরে নিলে ভালো হয়। কেউ হয়তো আরেকটু পরে আসবে। নয়েল পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ই প্লাস এস বাই 2 হোল স্কয়ার বাই এম স্কয়ার। তো এটা ছিল আমাদের গত ক্লাসের থিওরি। তো গত ক্লাসের ক্ষেত্রে ই ছিল হচ্ছে ডিটাচমেন্ট সেটিং, এস ছিল হচ্ছে ফিড ডিসট্যান্স এবং এম ছিল লেংথ অফ লংগেস্ট ফাইবার। এবং গত ক্লাসের এই ডিসিশন থেকে বা এই ইকুয়েশনটা যেটা ডিরাইভ করা হয়েছে এখান থেকে আমরা বলেছিলাম যেহেতু নয়েল পার্সেন্টেজ সমান ই প্লাস এস বাই টু স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু 100, তো ডিটাচমেন্ট সেটিং আমরা যত বেশি বাড়াবো নয়েলের মান তত বেশি বেড়ে যাবে। ফিড ডিসটেন্স যত বেশি বাড়াবো নয়েল বাড়বে এবং নয়েল বাড়লে কোয়ালিটিও উপরের দিকে যাবে এবং প্রোডাকশনে ছাড় দিতে হবে যেহেতু আমি প্রচুর ফাইবারকে বেশি ফেলে দিচ্ছি। আর এম যেটা লংগেস্ট ফাইবারের লেংথ ছিল সেটা ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফাইবারের লেংথ যত বেশি আমরা বাড়াবো তত হচ্ছে নয়েল কমে যাবে। এটা ছিল আমাদের ব্যাকওয়ার্ড ফিড অনুযায়ী পাওয়ার ডিসিশন। আজকে হচ্ছে আমরা ফরওয়ার্ড ফিডের দিকে যাব। তো ফরওয়ার্ড ফিডে যাওয়ার আগে আমি হচ্ছে ফরওয়ার্ড ফিডের জন্য আমাদের যে টার্মগুলি প্রয়োজন সেই টার্মগুলো আমি আবারও মনে করিয়ে দিই। ফরওয়ার্ড ফিড মানে হচ্ছে যে নিপার্স ফরওয়ার্ড সিকোয়েন্সের সময় অর্থাৎ নিপাররা যখন ফরওয়ার্ড পজিশনে যেতে থাকে তখন যদি ফিড রোলার ফিড দেয় তখন তাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ফিড। আমি আবারও বলি, নিপাররা যদি ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় ফিড রোলার ফিড দেয় তখন তাকে আমরা বলবো ফরওয়ার্ড ফিড। আর এর একটা টার্ম আছে যেটা দিয়ে আমরা বলি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব। নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব কখন হয়? যখন হচ্ছে নিপাররা সামনে আসতে, আসতে মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসে, তখনই হচ্ছে নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্বটা সর্বনিম্ন হয়। আর ফিড কাকে বলে? ফিড হচ্ছে একটা সিকোয়েন্সকে বোঝানো হয়। যেই সিকোয়েন্সে ফিড রোলার কিছু পরিমাণ, আমরা পরিমাণটা বলেছিলাম 4.3 থেকে 6.7 মিলিমিটার বা আমরা এভাবে বলেছিলাম যে 5 থেকে 7 মিলিমিটার। তো এই পরিমাণ ফিড দেওয়ার জন্য ফিড রোলারটা ঘুরে যায় এবং সে ল্যাপকে সামনের দিকে এগিয়ে দেয়। এটাকেই আমরা বলেছিলাম হচ্ছে ফিড। যাই হোক, তো এগুলি নিয়ে আশা করি আমাদের টার্মগুলি নিশ্চয়ই সবারই মনে আছে। তো এগুলি নিয়ে আজকে আমরা আবার ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে চিন্তা শুরু করি। তো ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমরা সবার ১ম এ হচ্ছে আ ব্যাকওয়ার্ড ফিডের জন্য আমরা শুরু করেছিলাম ডিটাচিং সিকোয়েন্স থেকে। ব্যাকওয়ার্ড ফিডের জন্য আমরা চিন্তা করেছিলাম ডিটাচিং সিকোয়েন্স থেকে। আমরা ডিটাচিং সিকোয়েন্স এর জন্য একটা সিনারিও তৈরি করেছিলাম যে টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য কত হওয়া প্রয়োজন? আমরা বলেছিলাম সেটা ছিল হচ্ছে আর তারপরে আমরা বলেছিলাম কম্বিং সিকোয়েন্স এ গেলে টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য কত হওয়া প্রয়োজন? আমরা সেটাকে বলেছিলাম হচ্ছে ই প্লাস এস। এরপর এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা এভারেজ করে আমরা হচ্ছে ফাইনাল ডিসিশনে পৌঁছেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ডিটাচিং থেকে শুরু না করে আমরা হচ্ছে শুরু করব কম্বিং সিকোয়েন্স থেকে চিন্তা শুরু করব। কেন শুরু করব? তো সেটা হচ্ছে কেন শুরু করব? এটা হচ্ছে আমরা একটু আ শেষ করলে তারপরে বোঝা যাবে। আপাতত আমরা হচ্ছে এটাই মাথায় থাকুক। আমরা কম্বিং সিকোয়েন্স থেকে চিন্তা করা শুরু করব। যে ফরওয়ার্ড ফিড এর জন্য কি হয়? আচ্ছা, কম্বিং সিকোয়েন্স এ ক্ষেত্রে আমরা একটু এই হচ্ছে নিপার ফরওয়ার্ড পজিশনে এসে পড়ল। এই ধরে নাও এটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন। তো নিপার্স ফরওয়ার্ডে এসে তারা হচ্ছে নিপার্স ফরওয়ার্ড পজিশনে এসে আ পিসিং ও হয়ে গেল এবং হচ্ছে ধরে নাও ডিটাচিং ও হয়ে গেল। তো কারো মাথায় যদি এখন মনে হয় পিসিং কিভাবে হলো, ডিটাচিং কিভাবে হলো? তার মানে হচ্ছে আ তোমার সিকোয়েন্সটা এখনো ভালোভাবে পড়া হয়নি। তো পিসিং এবং ডিটাচিং হয়ে যাওয়ার পরে তারপরে কি হয়? সেটা নিয়ে আমরা হচ্ছে মাথা ঘামাচ্ছি। এই যে ধরা যাক একদম এই মোস্ট ফরওয়ার্ড পজিশনে সে চলে আসলো। নিপাররা এখন যেটা করবে, নিপাররা হচ্ছে এই মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে তারা হচ্ছে ব্যাক করবে।
তো মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে এই যে মনে করো এখন পিচিং হয়ে গেছে, ডিটাচিং হয়ে গেছে। নিপাররা এখন হচ্ছে তারা পিছনের দিকে ব্যাক করতে শুরু করবে। নিপাররা ব্যাক করতে শুরু করলো। তো আমার যেটা প্রশ্ন ছিল নিপাররা যে হচ্ছে ব্যাক করে আসে, নিপাররা যখন ব্যাক করে আসে, ব্যাক করে আসলে সে কোথায় আসে? সে কিন্তু হচ্ছে ডিটাচিং রোলারের কাছাকাছি সরি সে কিন্তু ব্যাক করে তারপরে হচ্ছে কম্বিং সেগমেন্টের কাছাকাছি আসে। তাই না? এই যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক করার পরে যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তখন নিপাররা কিন্তু এই পিছনে আসে। তো পিছনে কম্বিং সেগমেন্টের কাছে যখন রওনা দেয়, এখন একটা আমি পরিচিত প্রশ্নই তোমাদেরকে করব। সেটা হচ্ছে এই যে ডিটাচিং রোলারের এই জায়গা থেকে নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করলো, এই যে নিপাররা এখন যদি পিছনের দিকে আসতে শুরু করে, তাহলে কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে। এটা আমাদের পুরাণ কথা যে ল্যাপ হচ্ছে ছিঁড়ে যাবে। তো কোত্থেকে ছিঁড়বে? ঠিক ডিটাচিং রোলারের মাঝখান থেকেই কিন্তু ল্যাপটা ছিঁড়ে যাবে। কেন ছিঁড়ে যাবে? কারণ নিপাররা যেহেতু পিছন দিক থেকে আসছে, ল্যাপের মধ্যে টান পড়বে এবং ল্যাপটা যেহেতু ডিটাচিং রোলারের এখানে আটকানো ছিল, তো এই জায়গা থেকেই হচ্ছে ছিঁড়ে যাবে। তো এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসা শুরু করলো, হ্যাঁ, এই যে একটুখানি ব্যাকওয়ার্ড পজিশনে এই যে আসা শুরু করলো, এখন নিপারের মুখে যতটুকু ল্যাপ আছে, এতটুকু ল্যাপের দৈর্ঘ্য কত? নিপারের মুখে এখন যতটুকু ল্যাপ আছে, যে নিপাররা যে মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ব্যাকওয়ার্ডের দিকে আসা শুরু করলো, এখন নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? এটার উত্তরটা একটু দাও তো আনমিউট করে। কেউ বলতে পারো কিনা? কেউ বলতে পারবে না? 4 থেকে না। 6.5 মিলিমিটার। আর কেউ? উত্তর তো সঠিক না। শুধু এস পরিমাণ না, শুধু এস পরিমাণও না। এস কেন হবে? আমি আবারও প্রশ্নটা করি। নিপাররা যখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে যায়, মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে এখন তারা পিছনের দিকে ব্যাক করবে। পিছন থেকে ব্যাক করতে গেলে ল্যাপটা হচ্ছে ছিঁড়ে গেল। ঠিক আছে? তো এখন নিপারের সাথে নিপারের মুখে যতটুকু ম্যাটেরিয়াল, এই যে আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, নিপারের মুখে এতটুকু ম্যাটেরিয়াল, তার লেংথ কতটুকু? S/2 হুম, তোমরা হচ্ছে আন্দাজে বলে যাচ্ছ। স্যার একটু রিপিট করলে ভালো হতো স্যার, লেট হয়েছে একটু। আচ্ছা আমি কোনো নতুন পড়া শুরু করি নাই। তারপরে আমি একটু প্রশ্নটা আবারও রিপিট করি, দেখি যে এটা তো আমি বড়ই মর্মাহত হলাম তোমাদের ঘটনায়। এই একজন লিখছে ই মাইনাস এস পরিমাণ। আজব! তোমাকে কি আমি পড়াইছি নাকি ই মাইনাস এস পরিমাণ কি জিনিস? আচ্ছা আমি প্রশ্নটা আবার একটু করি, দেখো বোঝো কিনা। মনে করো এটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন। আমি এখন যেই সিকোয়েন্সে আটকে দিলাম ভিডিওটাকে, এটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন। তো এখন নিপাররা যদি পিছন দিকে আসতে শুরু করে, তাহলে তো ল্যাপটা ছিঁড়ে যাবে। কোত্থেকে ছিঁড়বে? এই যে ডিটাচিং রোলারের মাঝখান থেকে ছিঁড়বে। এই ছিঁড়ে গেল। তো নিপাররা আগে ছিল মোস্ট ফরওয়ার্ড পজিশনে। এখন যখন নিপাররা পিছনের দিকে আসতে শুরু করবে, ল্যাপটা যে ছিঁড়ে গেল, তো এখন নিপারের মুখে কতটুকু লেংথের ল্যাপ, এই যে এই প্রান্ত থেকে শুরু করে এই প্রান্ত, নিপারের মুখে কতটুকু লেংথের ল্যাপ আছে? এটা হচ্ছে প্রশ্ন। আর কেউ কি উত্তর দিবে? কেউ চাইলে চ্যাট বক্সে লিখতে পারো কিংবা হচ্ছে অডিও আনমিউট করে বলতে পারো। একজনও পারবে না? ফারহান, ফারহান লিখেছো ই। হ্যাঁ, ইটা আসলে সঠিক উত্তর, ই। তার মুখে ই পরিমাণ ম্যাটেরিয়াল থাকবে। ঠিক আছে, আর না লিখলেও হবে, কিন্তু এটা আরো শুরুতেই মাথায় রাখা দরকার ছিল। আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করি, তোমরা মনে হয় ব্যাকওয়ার্ড ফিটটা ভালো বুঝো নাই, এমনি হা হা করে গেছো। আচ্ছা, এই এইটা খেয়াল করো।
সবার প্রথম তার মানে তোমরা ডিটাচমেন্ট সেটিংটাই মনে হয় বোঝো নাই। আমি বলি ডিটাচমেন্ট সেটিং মানে হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্ব। তো আমি যদি এখানে দেখাই যে এই নিপার থেকে দূরত্ব হচ্ছে ই, তার মানে নিপার মুখে যে বি দিয়ে ল্যাপ বোঝানো হয়েছে, তাহলে নিপারের মুখে যে ল্যাপটুকু আছে এখন কিন্তু হচ্ছে ল্যাপটা আছে, এখনো ছিঁড়ে যায়নি। তো এবং নিপারের এই পজিশনটা অবশ্যই মোস্ট ফরওয়ার্ড পজিশন, নয়তো আমি ই কেন লিখলাম? ডিটাচমেন্ট সেটিং কে কিন্তু ই দিয়ে প্রকাশ করা হয়, গত ব্যাকওয়ার্ড ফিডে এটা আমরা বলেছিলাম। তো নিপাররা যদি এখন পিছনের দিকে আসতে শুরু করে, ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে, আর ল্যাপটা যদি এই ডিটাচিং রোলারের মাঝখান থেকে ছিঁড়ে যায়, এই জায়গা থেকে ছিঁড়ে যায়, তাহলে নিপাররা পিছন দিকে আসতে শুরু করলে তার কাছে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? হ্যাঁ, অবশ্যই কিন্তু ই পরিমাণ, কারণ এখান থেকে এতটুকু দূরত্বকেই তো আমরা ই বলি। তাহলে নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করবে, তখন নিপারের মুখে থাকা ম্যাটেরিয়ালের লেংথ হচ্ছে ই। হ্যাঁ, এইটুকু বুঝছো কিনা? আচ্ছা। তারপর যদি না বুঝে থাকে আবার বলো, কারণ এটা তো না বুঝলে আমাদের সামনে আগালে লাভ নাই। সামনে গেলে আরো বোঝা যাবে না। এরপরে মুখস্থ করতে পারবা। তো মুখস্থ করে লাভ হইলো কি? তো ২ ঘন্টা কথা শোনার পরে বা ২ ঘন্টা সোয়া ১ ঘন্টা, তাহলে ২.৫ ঘন্টা কথা শোনার পরেও যদি তোমাকে মুখস্থ করতে হয়, তাহলে তো লাভ হলো কি? তো ইটা হচ্ছে, তাহলে প্রথমে আমি বললাম যে নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করলো, এই যে এই পজিশনে, তখন তার মুখে থাকা ম্যাটেরিয়ালের পরিমাণ হচ্ছে ই। তো নিপাররা পিছনে যখন আসতে শুরু করে, পিছনে আসতে আসতে কার কাছে যায়? এটা হচ্ছে দ্বিতীয় কথা আরকি। নিপাররা যে পিছনে আসতে শুরু করলো, এখন পিছনে আসতে আসতে আসলে কার কাছে যায়? এটা দেখি তো আমরা। পিছনে আসছে, 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 আস্তে, আস্তে কিন্তু নিপাররা পৌঁছে গিয়েছে হচ্ছে কম্বিং সেগমেন্টের কাছে। তার মানে নিপাররা পিছনে আসে, পিছনে আসতে, আসতে কার কাছে যায়? নিপাররা হচ্ছে পিছনে আসতে, আসতে সে কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছে যায়। আস্তে, আস্তে কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছে গেল। এখন আ গত ক্লাসে হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড যখন আমরা পড়ি, তো ব্যাকওয়ার্ড ফিড মানে কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ব্যাকওয়ার্ড ফিড মানে হচ্ছে নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে, তখন যদি ফিড রোলার ফিড দেয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তো গত ক্লাসে আমরা যেহেতু ব্যাকওয়ার্ড ফিড নিয়ে পড়েছিলাম, তো গত ক্লাসে হয়েছিল কি, নিপাররা যখন মাত্রই পিছনের দিকে আসা শুরু করে, তখন তার মুখে ই ছিল ঠিকই, কিন্তু যেহেতু ব্যাকওয়ার্ড ফিড, পিছনের দিকে আসার সময়ই ফিড রোলার নতুন করে এস পরিমাণ ম্যাটেরিয়াল ফিড দিয়ে দিয়েছিল। এটা গত ক্লাসে ছিল। ব্যাকওয়ার্ড ফিড যেহেতু, নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় এস পরিমাণ ফিড দিয়ে দিয়েছিল। তখন আমরা বলেছিলাম যে যেহেতু নিপারের মুখে শুরুতে ছিল ই, আর ব্যাকওয়ার্ড ফিড হওয়ার কারণে ব্যাকওয়ার্ডে আসতে আসতে নতুন করে এস পরিমাণ দিয়ে দেওয়া হয়েছিল, কাজেই ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমে যখন নিপাররা কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায়, নিপাররা যখন এই যে কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায়, তখন নিপারের মুখে ছিল ই প্লাস এস লেংথের ম্যাটেরিয়াল, সেটা ছিল ব্যাকওয়ার্ড ফিডের জন্য প্রযোজ্য। কেন ই প্লাস এস? কারণ ওই যে শুরুতে ই ছিঁড়ে গেল, নিপাররা পিছনে আসার সময় ছিঁড়ে গেল, ই পিছনে আসতে আসতে ফিড রোলের ফিড দিয়ে দিয়েছিল, কারণ গত ক্লাসে আমরা পড়েছিলাম ব্যাকওয়ার্ড ফিডের জন্য, ব্যাকওয়ার্ডে আসার সময় ফিড দিবে। তাহলে শুরুতে ই, পরে হচ্ছে এস যোগ হলো, তাহলে তার টোটাল লেংথ হয়ে গিয়েছিল হচ্ছে, যখন কম্বিং সেগমেন্টের কাছে এসে পৌঁছালো, তখন তার লেংথ হয়ে গিয়েছিল ই প্লাস এস। আজকে কিন্তু আমরা দেখছি হচ্ছে ফরওয়ার্ড ফিড। ফরওয়ার্ড ফিড মানে হচ্ছে নিপাররা ফরওয়ার্ডে যাওয়ার সময় ফিড হবে, ব্যাকওয়ার্ডে আসার সময় কিন্তু কোনো ধরনের ফিড হবে না। তাহলে এই যে ফরওয়ার্ড ফিডের জন্য নিপাররা ই দৈর্ঘ্য নিয়ে যাত্রা শুরু করলো, তার মুখে যে এখন ই, পিছনে যখন আসছে কোনো ফিড নাই, কোনো ফিড নাই, তার মানে নতুন করে কিন্তু এস যোগ হচ্ছে না, গত দিনের মতো কোনো ফিড হচ্ছে না, ই পরিমাণই রইলো। এখন যখন সে কম্বিং সেগমেন্টের কাছে পৌঁছায় গেল, এই যে ফরওয়ার্ড ফিড সিস্টেমে, এখন এখন কম্বিং সেগমেন্টের কাছে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল পৌঁছালো, এটা একটু বলো তো। ফরওয়ার্ড ফিডে কম্বিং সেগমেন্টের কাছে নিপাররা যে আসলো, এখন নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? আচ্ছা, তোমরা একটু যদি সম্ভব হয় তাহলে অডিও অন করো, আনমিউট করো, তোমাদেরকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আনমিউট করে বলো তো। এস
একজন বলেছো এস, আর কোন উত্তর? এস মানে কি? তুমি যে বলেছো, তুমি কি আমাকে বলতে পারবে যে এস মানে কি? স্যার যতটুকু ফিড হয়নি। এস কাকে বলে? তুমি কি এটা বলতে পারবে যে এস কাকে বলে? স্যার এস কাকে বলে এস মানে বলতে এটা কি তুমি কি বলবো? বুঝো? স্যার ল্যাপের যতটুকু অংশ হচ্ছে ফিড হয়নি। ফিড হয়নি না রে বাবা, ল্যাপ এস না হচ্ছে স্যার, ফিট যতটুকু ফিড হয়েছে। স্যার যেহেতু স্যার ফিট হয়েছে স্যার, ফিড হয়েছে না, ফিড রোলার যতটুকু ল্যাবকে ফিড দেয় তার সেটাই। দৈর্ঘ্য হচ্ছে এস, তাই তো? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, এখন এখানে কি কোনো ফিড হয়েছে? তুমি বলো তো, এই যে যে উত্তর দিয়েছো, আহ, এই এখন নিপারের মুখে কতটুকু ম্যাটেরিয়াল, কতটুকু লেংথের ম্যাটেরিয়াল নিপারের মুখে, এটা বলতে পারবা? স্যার কতটুকু? হ্যাঁ, ই ই আচ্ছা, জি স্যার। যেহেতু ফরওয়ার্ড ফিড, পিছনের দিকে আসার সময় কি কোনো ধরনের ফিড হবে? না স্যার। হবে না। হ্যাঁ ব্যাকওয়ার্ড ফিড হলে হতো। ব্যাকওয়ার্ড স্যার ফিড, ফরওয়ার্ড ফিট হলে হয় হ্যাঁ নাকি? না, ফরওয়ার্ড ফিড মানে তো হচ্ছে নিপাররা ফরওয়ার্ডে যাওয়ার সময় হচ্ছে ফিড হবে, ব্যাকওয়ার্ডে আসার সময় ফিড হবে না। হ্যাঁ, এখন তো এটা ও আচ্ছা ফরওয়ার্ড স্যার। ফিডের কথা বলছি, তাহলে এখন পিছনের দিকে ব্যাক করার সময় কি কোনো ফিড হচ্ছে? না স্যার। হ্যাঁ, এখন বলো এই যে ও স্যার, নতুন করে কোনো কিছু ফিড হয় নাই, এখন হ্যাঁ। কমলিং সেগমেন্টের কাছে এই যে যতটুকু ম্যাটেরিয়াল গেল, এইটুকুর লেংথ কত? ই স্যার ই প্লাস এস। কেন হ্যাঁ, এস? E plus S, এস আসলো কোত্থেকে বলো তো? শুধু ই। একজন হচ্ছে অনেকগুলা ই লিখে দিছো। স্যার ই কিন্তু ই প্লাস এস যে বলছো, তোমার নিয়ে আমার টেনশন। ই প্লাস এস তুমি এস কোত্থেকে হিসাব করছো আমাকে একটু বলো তো, এই কনফিউশনটা দূর হওয়া স্যার দরকার। কম্বিনেশনটা যখন গেছে স্যার তখন জি আবার বলো। ই প্লাস এস তুমি একটু আবার বলো, কে বলেছো ই প্লাস এস? স্যার এটা এসটা একটু বুঝাই দিন স্যার, একটু পুনরায়। হ্যাঁ আমি বোঝাবো, কিন্তু ই প্লাস এস যে বললো তাকে তো আগে বুঝতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে আমরা চিন্তা ভাবনা শুরু করলাম প্রথমে আচ্ছা, আমরা প্রথমে বলেছি ডিটাচমেন্ট সেটিং কাকে বলে। এগুলি পিছনের গুলা অবশ্যই আমি কিন্তু বারবার কেন ডেফিনিশন গুলা বলে যাচ্ছি, অবশ্যই কারণ আছে। আমার মনে হয় আমি বলে যাচ্ছি এবং তোমরা হচ্ছে এক কান দিয়ে নিয়ে এক কান দিয়ে বের করে দিচ্ছ আর কি। তো ডিটাচমেন্ট সেটিংটা আমি আবারও বলি, ডিটাচমেন্ট সেটিং মানে হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে, নিপারের মোস্ট ফরওয়ার্ড। তোমরা দেখতে পাচ্ছ যে নিপাররা কখনো সামনে যায়, কখনো পিছনে আসে। তার মানে হচ্ছে নিপারের পজিশন আসলে কখনোই ফিক্সড না, ঠিক আছে? তো তোমরা কি কোনো আওয়াজ পাচ্ছ ড্রিল মেশিনের? জি স্যার। এটা কি মানে বিরক্তিকর? আমি কি দরজা জানালা আটকাই দিব নাকি সহ্য করা যায়? হ্যাঁ সহ্য করা যাবে। আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে বলো, আমি দরজা জানালা আটকাই দেবো, সমস্যা নাই। কারণ আমার কানে লাগতেছে আর কি। তো এখন দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে দাঁড়াও একটু লাইনে থাকো। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে হচ্ছে ডিটাচমেন্ট সেটিং হচ্ছে নিপারের সাথে ডিটাচিং রোলারের সবচেয়ে নিম্ন দূরত্ব, তো ওই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ই। ঠিক আছে, ডিটাচমেন্ট সেটিংটাকে আমরা এখানে ই দিয়ে প্রকাশ করছি, যে নিপারের সাথে
ডিটাচিং রোলারের যে সর্বনিম্ন দূরত্ব এটাকে আমরা বললাম হচ্ছে ই। এখন ডিটাচিং যখন শেষ হয়ে যায়, যখন নিপাররা পিছনের দিকে হচ্ছে আসতে শুরু করে, তখন সবার আগে হচ্ছে ল্যাব যেটা ছিল ল্যাবটা ছিঁড়ে যায়। কোত্থেকে ছিঁড়ে যায়? এই ডিটাচিং রোলারের এইখান থেকেই ছিঁড়ে যায়। কারণ ল্যাবটা এখানেই আসলে গ্রিপ করা ছিল। এখন নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করে, তখন নিপারের মুখে যেই ল্যাবটুকু আছে তার দৈর্ঘ্য কতটুকু? তার দৈর্ঘ্য কত হবে? এটা ছিল হচ্ছে ১ম প্রশ্ন। কত হবে তার দৈর্ঘ্য? একজন অনেকবার প্রায় ৫-৬ বার বলে ফেলছে ই। হ্যাঁ, তোমার ই বলার হক আদায় হয়ে গেছে, সমস্যা নাই। বাকিরা বুঝছে কিনা আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। স্যার জি বুঝতেছি স্যার। স্যার। হ্যাঁ, যে ই প্লাস এস বলছো ওর যে আচ্ছা। তো এখন আমরা হচ্ছে তার মানে এটুকু বুঝলাম যে হ্যাঁ, একজন বলছে জি স্যার ই হবে। আচ্ছা। তো এস একজন করছো এস এস করে তো আমার মনটাই খারাপ করে দিলা। তো হচ্ছে তো নিপাররা মুখে ই লেংথের ম্যাটেরিয়াল নিয়ে এখন হচ্ছে তারা পিছনের দিকে আসতে শুরু করবে। ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করবে। ব্যাকওয়ার্ড পজিশনে আসলো। এসে আসলে ব্যাকওয়ার্ডে আসতে কোথায় আসে? কম্বিং সেগমেন্টের কাছে আসে। তো গতদিন তো আমরা ব্যাকওয়ার্ড ফিডের জন্য পড়েছিলাম। তো ব্যাকওয়ার্ড ফিডের সময় যেটা হয়েছিল, নিপাররা যখন হচ্ছে পিছনের দিকে আসতে শুরু করে, নিপাররা যখন পিছনের দিকে হচ্ছে নিপাররা আসতে শুরু করে, ব্যাকওয়ার্ড ফিডে হয় কি? ওই পিছনে যখন আসতে থাকে তখনই হচ্ছে ফিড হয়ে যায়। তো ব্যাকওয়ার্ড ফিডের জন্য যেটা হয় যে ওই পিছনে যখন আসে তখন হচ্ছে নতুন করে ফিড রোলার এস পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দিয়ে দেয়। তো আগে যেহেতু মুখে ছিল ই, নতুন করে হচ্ছে ফিড হয়ে যায় এস, তাই তার মুখে ই পরিমাণ এস ম্যাটেরিয়াল থাকে যখন সে পিছনে আসতে কম্বিং সেগমেন্টের কাছে এসে পৌঁছায়। তো আজকে তো আমরা ব্যাকওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি না, আজকে বলছি হচ্ছে ফরওয়ার্ড ফিড নিয়ে। ফরওয়ার্ড ফিড মানে কি? ফরওয়ার্ড ফিড মানে হচ্ছে যদি ফিড রোলার নিপাররা ফরওয়ার্ডে যাওয়ার সময় ফিড দেয়, ফরওয়ার্ডে যেতে ফিড দেয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড ফিড। তো তাহলে নিপাররা পিছনে আসার সময় কি কোনো ফিড হবে ফরওয়ার্ড ফিড সিস্টেমের জন্য? না স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু আজকে যেহেতু আমরা ফরওয়ার্ড ফিড নিয়ে কথা বলছি, তার মানে যখন নিপাররা পিছনে আসছে কম্বিং সেগমেন্টের কাছে কোনো ফিড কিন্তু হবে না। তাহলে এই যে কম্বিং সেগমেন্টের কাছে এখন নিপারটা পৌঁছায় গেল, তাহলে নিপারের মুখে কতটুকু ম্যাটেরিয়াল আছে? কম্বিং সেগমেন্টের কাছে যখন পৌঁছালো, কম্বিং সিকোয়েন্স যখন চলছে, তখন নিপারের মুখে কতটুকু লেংথের ম্যাটেরিয়াল আছে? ই লেন্থের। হ্যাঁ, ই লেংথের ম্যাটেরিয়াল আছে। এটাই হচ্ছে মানে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। হ্যাঁ, এস হবে না। এস হবে না কেন হবে না? কারণ আমরা তো হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট পড়ছি না যে নতুন করে এস পরিমাণ জমা হবে। ঠিক আছে? এটা ফরওয়ার্ড ফিট। পিছনে আসার সময় কোনো স্যার যদি ফিট হয় না। কম্বিং হয়, স্যার যদি কম্বিং হয় তাহলে কি এস পরিমাণ ফিড হবে স্যার? কেন এস পরিমাণ ফিট কম্বিং এর সময় হবে রে বাবা? আমি তো বলেছি ফরওয়ার্ড ফিট সিস্টেম। ফরওয়ার্ড ফিট মানে হচ্ছে যে নিপাররা ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় ফিট দিবে। পিছনের দিকে স্যার আমি আসার সময় ব্যাকওয়ার্ডের ফিট কথা দিবে না। বলতে চাই। স্যার হ্যাঁ, ব্যাকওয়ার্ডের কথা বলতেছি। জি ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এটা হতো যে নিপাররা পিছনের দিকে আসার সময় এস পরিমাণ ফিট দিত। জি তাহলে স্যার এটাই বলছি স্যার। হ্যাঁ, কম্বিং সেগমেন্টের কাছে ই প্লাস এস পৌঁছাবে, কিন্তু আমরা আজকে কথা বলছি হচ্ছে ফরওয়ার্ড ফিড নিয়ে। তাই নতুন করে আর কোনো ফিড হবে না। ওই ছিঁড়ে যাওয়ার সময় যে ই ছিল এখনো ওই ই থাকবে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে তোমার আর স্যার ব্যাকওয়ার্ড ফিটটা আরেকবার একটু দেখা দেন স্যার। ব্যাকওয়ার্ড ফিডে কি দেখাতে হবে বলো? স্যার ওই যে প্রথমে ই পরিমাণ ফিট হয় তারপর আবার এস পরিমাণ, এটা একটু দেখা দেন। হ্যাঁ, ব্যাকওয়ার্ড ফিডের আলাদা ভিডিও নাই। এখন পর্যন্ত অনলাইনে অ্যাভেলেবল নয়। ফরওয়ার্ড ফিডেরটা আছে। আচ্ছা, ফরওয়ার্ড ফিডেরটা দেখো। এই যে পিছনে চলে আসলো। এখন নিপাররা সামনে যাবে, ফরওয়ার্ড পজিশনে যাবে। এখন দেখবা ফিট হবে। ফিড রোলার দিকে তাকাও। এই যে ফিড রোলার যে ঘুরছে দেখছো? জি এই যে ফিড রোলার কিন্তু ঘুরে কিছু ম্যাটেরিয়ালকে এক্সট্রা ফিড দিয়ে দিল। আচ্ছা, আবার খেয়াল করো। এই যে ফিড রোলার ঘুরে ম্যাটেরিয়ালকে ফিড দিল। তো ফিড কখন হচ্ছে এটা? ফরওয়ার্ডে যাওয়ার সময় নাকি ব্যাকওয়ার্ডে যাওয়ার সময়?
ব্যাকওয়ার্ডে যাওয়ার সময়। ব্যাকওয়ার্ড মানে কি বাবা? স্যার ফরওয়ার্ডে যাওয়ার সময় ফরওয়ার্ড হচ্ছে। হবে স্যার, সামনের দিকে স্যার, সামনের দিকে আসছে স্যার ফিড রোলারটা। ব্যাকওয়ার্ড মানে স্যার কি? ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পিছনের দিকে স্যার। হ্যাঁ, ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, আর ফরওয়ার্ড মানে কি? সামনের দিকে স্যার। হ্যাঁ, সামনের দিকে। তো নিপাররা এখন এই যে ফিড দিচ্ছে, নিপাররা কি সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে? সামনে স্যার, সামনের দিকে এই আসছে যে স্যার। হ্যাঁ, ফিড হচ্ছে কখন? এই যে সামনে যাচ্ছে আর ফিড হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ফিড? ফরওয়ার্ড ফিড না ব্যাকওয়ার্ড ফিড? স্যার ফরওয়ার্ড ফরওয়ার্ড ফিড ফিড। স্যার। জি, ফরওয়ার্ড এটা ফিট। হ্যাঁ, এটা তাহলে আমরা হচ্ছে ফরওয়ার্ড ফিড দেখছি। যদি ব্যাকওয়ার্ড ফিডের ভিডিও নাই, ব্যাকওয়ার্ড ফিড যদি হতো তাহলে নিপাররা যখন পিছনে আসে, কম্বিং সেগমেন্টের কাছে আসে, তখন হচ্ছে ফিড হয়ে যেত। তো এটা আমরা দেখলাম হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। আচ্ছা, আমরা ছিলাম, আচ্ছা ঠিক আছে। এখন আমরা হচ্ছে একটা জিনিস খেয়াল করি যে এটা মনে করো টপ নিপার, এই উপরের দাগটা এটা হচ্ছে বটম নিপার। আমি হচ্ছে একটা কম্বিং সেগমেন্ট এঁকে ফেলি। এটা হচ্ছে মনে করো আমার সার্কুলার কম্বের উপরে এই হচ্ছে কম্বিং সেগমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট, আর এটা হচ্ছে ফিড রোলার থেকে এই হচ্ছে আমার ল্যাব। মনে করো এটা হচ্ছে ল্যাব, কিংবা তোমার কাছে ল্যাব যদি পছন্দ না হয়, একটু আরেকটা সুন্দর ল্যাব আঁকা যেতে পারে। এটা মনে করো ফিড রোলার, এটা হচ্ছে ল্যাব। এই মোটামুটি ধরো ল্যাব, বোঝা যাচ্ছে না মোটামুটি? জি স্যার। এইটা হচ্ছে ল্যাব। এখন এটা যদি ল্যাব হয়, ধরো ল্যাব তাহলে কতটুকু আসলো? ল্যাব আসলো হচ্ছে এই হচ্ছে আমার এইটুকু দৈর্ঘ্য আমি কম্বিং সেগমেন্টের কাছে দিলাম। তাহলে আমি মাত্র এই ভিডিওতে কি দেখে আসলাম? কম্বিং সেগমেন্টের কাছে যখন আসলো তখন টপ আর বটম নিপারের মুখে ই লেংথের ম্যাটেরিয়াল আছে, তাই তো? ই লেংথের ম্যাটেরিয়াল আছে। এখন আমাকে একটু বলো তো যে কোনো একটা ফাইবারকে, হ্যাঁ, যাদের নয়েজ আছে তুমি তো ভাই জানো, মিউট কর ভাই, হ্যাঁ ভাই তারা, মিউট কর। জি জি তারা মিউট করে রাখো। যারা জানো যে আমার আশেপাশে কথাবার্তা হচ্ছে তারা হচ্ছে মিউট করে রাখো। নিতান্তই কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তখন আনমিউট করে কথা বলেই আবার মিউট করে দিবা। তো এখন ই লেংথের ম্যাটেরিয়াল আছে। এখন আমি তোমাকে একটা জিনিস বলি যে এই একটা ফাইবার আঁকি, খেয়াল করো। এই একটা ফাইবার আঁকলাম, বলো তো এখন যদি এই যে কম্বিং হচ্ছে, এখন যদি কম্বিং হয় এই ফাইবারটা কি টিকে যাবে নাকি নয়েল হিসেবে বাদ পড়ে যাবে? স্যার নয়েল হিসেবে বাদ পড়বে স্যার। জি, এইটা কিন্তু নয়েল হিসেবে বাদ পড়ে যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা হচ্ছে ফাইবার আঁকি। এই মনে করো এটা কি হবে? এটাও নয়েল স্যার। জি, এটাও নয়েল নয়েল। হিসেবে বাদ পড়বে স্যার। হ্যাঁ, তাহলে এবার জি জি অবশ্যই এটাও নয়েল। তাহলে এখন আমাকে বলো যে হচ্ছে কোন একটা ফাইবার যদি কম্বিং সিকোয়েন্সে এসে ন্যূনতম টিকে থাকতে চায় তাহলে তার ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? ই ই হইতে হবে হ্যাঁ, স্যার। জি অবশ্যই তাকে ই হতে হবে। ই হতে হবে স্যার। জি, তাহলে আমরা দেখতে পেলাম যে ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে, হ্যাঁ মিউট করে ফেলো, উত্তর দিয়ে মিউট করে ফেলো। সহজ উপায় হচ্ছে তোমাদের এই দুই একবার সোয়াইপ করলে দেখবা যে একটা অপশন আছে ট্যাপ টু আনমিউট, একটা অপশন আছে ওইখানে প্রেস করে ধরলেই তোমার হচ্ছে আনমিউট হয়ে যাবে, আবার হাত উঠাই ফেললে আবার মিউট হয়ে যাবে। অথবা ল্যাপটপে বা কম্পিউটারে থাকলে স্পেস বার চাপ দিলে যতক্ষণ চাপ দিবে ততক্ষণ হচ্ছে আনমিউট হবে। কথা বলা শেষ করেই আঙ্গুল তুলে ফেললেই আবার মিউট হয়ে যাবে, এটাও করতে পারো। আচ্ছা, তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে টিকে থাকতে চাইলে কম্বিং সিকোয়েন্সে তাহলে কিন্তু ন্যূনতম তার দৈর্ঘ্য থাকতে হবে হচ্ছে ই। তো এই ই লেংথটাকে আমরা এখন আবারও গতকালকের মতো আমরা হচ্ছে একটা
ট্রায়াঙ্গেলে এটাকে আমরা বলেছিলাম স্টেপল ডায়াগ্রাম। এই স্টেপল ডায়াগ্রামে হচ্ছে বসাবো। তো স্টেপল ডায়াগ্রামে বসাতে গেলে এটার নাম আমরা দিয়েছিলাম এ, এটার নাম আমরা দিয়েছিলাম হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এ বি সি এই তিনটাকে আমরা দেখলাম। তো প্রথমে আমরা যে কম্বিং সিকোয়েন্স থেকে আমরা যে আইডিয়াটা পেলাম যে হচ্ছে ফাইবারের যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে কিন্তু আমার ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই। এটা আমরা পেয়েছি। তো আমি এখন স্টেপল ডায়াগ্রামে হচ্ছে সেই ই লেংথটা বসায় দিই। মনে করো স্টেপল ডায়াগ্রামে আমি হচ্ছে এই ই লেংথটাকে বসায় দিলাম। তো ই লেংথটাকে আমি নাম দিয়ে দিলাম, নাম দিয়ে দিই এম এন। এম এন আচ্ছা, ই লেংথটাকে আমরা নাম দিলাম হচ্ছে এম এন। তো এখন এটা যে ই সেটাও আমরা বুঝিয়ে দিই, এটা হচ্ছে ই। ই লেংথটাকে আমরা এম এন তে স্টেপল ডায়াগ্রামে বসা দিলাম। অর্থাৎ স্টেপল ডায়াগ্রাম থেকে আমরা এটা ডিসিশনে আসতে পারি যে যদি কোনো একটা ফাইবারের দৈর্ঘ্য ই এর চাইতে ছোট হয় তাহলে কিন্তু সে নয়েল হিসেবে বাদ পড়ে যাবে, আর ই এর চাইতে যদি বড় হয় তাহলে সেই ফাইবারটা টিকে যাবে। এটা আমাদের পুরান কথা। এইটুকু আশা করে বুঝতে পেরেছি। এইটুকু কি বুঝতে পারছি আমরা যে কম্বিং সিকোয়েন্স থেকে হচ্ছে আমরা এই ডিসিশনটায় যে আসছি? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারলে তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। আচ্ছা, এরপরে খেয়াল করো তো কম্বিং এর পরে কি হয়। ভিডিওতে দেখি কম্বিং এর পরে কি হয়। হ্যাঁ, এই মনে করো কম্বিং হচ্ছে, কম্বিং হচ্ছে 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 এই কম্বিং হচ্ছে। তাহলে কম্বিং হওয়ার পরে নিপাররা সামনের দিকে আসতে শুরু করে, তাই না? নিপাররা সামনের দিকে আসতে শুরু করে। নিপাররা সামনে আসছে না কম্বিং এর পরে? এই জি যে, স্যার। হ্যাঁ, নিপাররা সামনের দিকে আসছে। যেহেতু ফরওয়ার্ড ফিড, তাহলে ফিড কখন হবে বলো তো? ফরওয়ার্ড ফিডে কখন ফিড হয়? সামনের দিকে আসার সময়। জি, ফরওয়ার্ড ফিড সিস্টেমে হচ্ছে নিপাররা সামনের দিকে আসার সময় ফিড হয়। তাহলে এই যে নিপাররা সামনের দিকে আসছে আসছে, ফিডও কিন্তু হয়ে গেল। আমরা ধরে নিচ্ছি ফিড রোলার যতটুকু ফিড দিচ্ছে, ল্যাবকে যতটুকু এগিয়ে দিচ্ছে, সেই পরিমাণটা হচ্ছে এস। আমরা ধরে নিচ্ছি ফিড রোলার যতটুকু ফিড দিচ্ছে, অর্থাৎ ল্যাবকে যতটুকু সামনে এগিয়ে দিচ্ছে, সেই 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 মানটা হচ্ছে এস। এস পরিমাণ ফিড দেয়া হচ্ছে। এস পরিমাণ ফিড দিল, এই যে পিসিং ডিটাচিং হয়ে এই হচ্ছে মোস্ট ফরওয়ার্ড পজিশনে নিপাররা পৌঁছে গেল। এইটুক কথা কি বুঝতে পারছি? যেহেতু জি স্যার। Yes, sir. ফরওয়ার্ড পজিশন কম্বিং শেষ করে যখন পিছনের থেকে সামনের দিকে আসতে শুরু করলো, তখন ফিড রোলার এস পরিমাণ ফিড দিয়ে দিল, এবং এস পরিমাণ ফিড দিয়ে দিতে দিতে সামনে আসছে আসছে এসে এখন সে মোস্ট ফরওয়ার্ড পজিশনে সে কিন্তু চলে আসলো। এই যে মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসলো, এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমি বলেছি নিপারের এটা মোস্ট ফরওয়ার্ড পজিশন, মনে আছে? স্যার। আচ্ছা, যদি মনে থাকে তাহলে এখন এই যে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন দাগ টান দিলাম, ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট, তাহলে এদের মাঝখানের দূরত্ব এটা কত যেন? ই ই। আচ্ছা, ই। এইবার আমি একটা কথা বলি, খেয়াল করো। এই যে ই পরিমাণ দূরত্বের ল্যাব এখানে জমা আছে, ফিড রোলার যে একটু আগে ফিড দিয়েছিল সেটা কি মনে আছে? এস পরিমাণ ফিড দিচ্ছিল। হ্যাঁ, এস পরিমাণ ফিড দিয়েছিল। এখন আমি যদি বলি যে এস যেই পরিমাণ ফিড দিয়েছিল সেই পরিমাণ ফিড নেয়ার পরেই তো ফিড রোলারটা সামনে আসলো, নিপারটা সামনে আসলো, তাই না? সেই এস পরিমাণ ফিড নিয়েই কিন্তু আমি এখন ই পরিমাণ লেংথ পাচ্ছি নিপার এবং হচ্ছে ডিটাচিং রোলারের মধ্যে। তাহলে আমি যদি বলি এই ই এর মধ্যেই আসলে এস লুকানো, আমি যে ইটা দেখতে পাচ্ছি সে কিন্তু ই এস সহ ই, এস নিজের মধ্যে ধারণ করার পরে তারপরে এই দৈর্ঘ্যটা আমি পাচ্ছি ই, অর্থাৎ এস হচ্ছে ই এর মধ্যেই লুকানো। এই কথাটা আমি যদি বলি তুমি কি হচ্ছে মাথায় গোলমাল পাকিয়ে যায় নাকি বোঝা যায়? না আচ্ছা, স্যার। বুঝতে পারছো?
জি স্যার স্যার এসটা স্যার যে পর্যন্ত ফিট দিল সেটা না স্যার, এর মধ্যে যেটা ফিট দিল। হ্যাঁ, এই যে আমি লিখেছি এস, এটা যদিও 5 এর মতো লাগতেছে কিন্তু আসলে এটা এস। Yes, sir. তাহলে তো এটা কিন্তু ই প্লাস এসি বলা যায়। না, ই প্লাস এস বলা যায় না, কারণ হচ্ছে এরকম গতকালকে একটা চিরুনি ছিল, চিরুনি হইলে আচ্ছা দেখি তো কি পাওয়া যায়। এই মনে করো এটা হচ্ছে একটা কলম, ই এটা প্লাস এস হবে কেন? এস তো হচ্ছে ই এর মধ্যেই। এরকম, হ্যাঁ ধরো যাক এই কলমটা ই, ঠিক আছে, এই কলমটা হচ্ছে ই, মোবাইলটা হচ্ছে এস। ই প্লাস এস মানে হচ্ছে এ হচ্ছে ই, এস হচ্ছে যোগ করে দিলাম, এটা হচ্ছে ই প্লাস এস। আর Yes, আমি sir. এখন যেটা বলতে চাচ্ছি যে ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে যেটা হয়, এই যে ই যেটা পেলাম, জি স্যার। এসটা হচ্ছে এখানে আছে। তার মানে ফিড রোলার ফিড দেওয়ার পরে, ফিড রোলার কিন্তু ডিসপ্লেতে ফিড দেওয়ার পরে তারপরেই সে মোস্ট ফরওয়ার্ড পজিশনে চলে আসলো। তার মানে আমরা আসলে যেটাকে ই দেখতে পাচ্ছি, অর্থাৎ নিপার থেকে ডিটাচিং রোলারের মাঝখানে যে ল্যাপটুকু দেখতে পাচ্ছি, এই ল্যাপটুকু কিন্তু এস পরিমাণ ফিড নেওয়ার পরে দেখতে পাচ্ছি তাকে, অর্থাৎ ফিড রোলারের যতটুকু ফিড দেওয়া সেটা হচ্ছে ই এর মধ্যে লুকানো আছে, যে এরকম। যদি পাশাপাশি থাকতো তাহলে কিন্তু আমরা ই প্লাস এস বলতে পারতাম, কিন্তু এখন আসলে এসটা ই এর মধ্যে লুকানো আছে, সেজন্য আমরা বলছি যে ই এর মধ্যে এস লুকানো। আমার এই কথাটা কি বোঝা গেল? এজন্য আমি হচ্ছে জি স্যার। পুরোটা, আর এখানে হচ্ছে এস। বারবার জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমি ক্লাসে বুঝতে পারি নাই, এবং এরপরে আমি 1.5 বছর সময় নিয়ে হচ্ছে কয়েকবার এই জিনিসটাকে পড়ে তারপরে নিজে বোঝার চেষ্টা করেছিলাম। আমার অনেক সময় লাগছিল বুঝতে, এই জন্য আমি বারবার আসলে তোমাদেরকে জিজ্ঞেস করে যাচ্ছি আর কি, যে আসলে এখানে এসটা ই এর মধ্যে লুকানো। এটা নিয়ে কনফিউশন নাই তো কারো? না স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে হ্যাঁ, তাহলে এখন আমরা বাহ, তোমরা অনেক বুদ্ধিমান। কেন যে ক্লাসের শুরুতে ই এর জায়গায় এস কইছিলা? যাক, তাহলে এখন যেহেতু বুঝতে পারছো তাহলে হচ্ছে খুবই চমৎকার, কারণ এটাই আমাদের আসলে মূল পয়েন্ট ছিল। তাহলে এখন ই এর মধ্যে এস লুকানো। আচ্ছা, তাহলে আসল জায়গা আমরা বুঝে ফেলছি। এবার আমি তোমাদেরকে একটা ডায়াগ্রামের দিকে নিয়ে যাই, চলো। এখন আমরা ডায়াগ্রাম দেখলে আশা করি বুঝে ফেলবো। এই ডায়াগ্রামটায় চলে আসি। তো ধরে নেই ই যেটা ডিটাচমেন্ট সেটিং, ডিটাচমেন্ট সেটিং এর মান ধরে নাও হচ্ছে 30 মিলিমিটার, ঠিক আছে। আর এস যেটা ফিড, ফিড মনে করো মেশিনে ফিডের সেটিংটা দেয়া আছে হচ্ছে 5 মিলিমিটার, ডিটাচমেন্ট সেটিং দেয়া আছে 30 মিলিমিটার, আর হচ্ছে ফিড দেয়া আছে হচ্ছে 5 মিলিমিটার। এখন তাহলে খেয়াল করো, কোনো একটা ফাইবার ধরা যাক এটা একটা ফাইবার, যেই ফাইবারের দৈর্ঘ্য হচ্ছে মনে করো 15 মিলিমিটার ফাইবারটার দৈর্ঘ্য। আমি আবারও সিনারিওটা রিপিট করছি। সিনারিও হচ্ছে ই অর্থাৎ ডিটাচমেন্ট সেটিং, এইটার ই আমরা সেটিং দিয়ে রেখেছি মেশিনে 30 মিলিমিটার, মেশিনে আমরা ফিড দিয়ে যাচ্ছি হচ্ছে 5 মিলিমিটার। এখন কোন একটা ফাইবারের দৈর্ঘ্য 15 মিলিমিটার, এই যে আমি ফাইবারটা এঁকেছি, নিপাররা সামনের দিকে এখনো যাওয়া শুরু করে নাই, মাত্রই শুরু করবে। তো অর্থাৎ ডিটাচিং এর অবশ্যই আগে একটা 15 মিলিমিটার লেংথের ফাইবার। তো নিপাররা যখন সামনে যেতে যেতে কি হবে বলতো, যেহেতু ফরওয়ার্ড ফিড রোলার কি করবে, ফিড দিবে, সামনের দিকে যাবে। হ্যাঁ ফিড রোলার সামনের দিকে যাবে। আচ্ছা, ফিড রোলার যদি ল্যাপটাকে সামনের দিকে পাঠায় দেয়, আমি বলেছি এস এর মান কত বললাম, 5 মিলিমিটার। তাহলে ফিড 5 যখন মিলিমিটার। হয়ে যাবে, ফিড যখন হয়ে যাবে তখন এই 15 মিলিমিটার লেংথের ফাইবারটা কি এখানেই থাকবে নাকি একটু সামনে আগাবে? সামনে আগাবে। সামনে হ্যাঁ, সামনে আগাবে। আর একটু কতটুকু সামনে পরিমাণ? 5 মিলিমিটার সামনে আগাবে। 5 মিলিমিটার 5 সামনে মিলিমিটার আগাবে। সামনে। হ্যাঁ, ধরা যাক 5 মিলিমিটার সামনে আগায় ফাইবারটা এখানে পৌঁছে গেল। এই আমি ডট লাইন দিয়ে বোঝালাম যে ফাইবারটা এখানে চলে আসলো। শুরুতে ফিড দেওয়ার আগে সে ছিল ঠিক নিপার বরাবর, আর ফিড দেওয়ার পরে সে হচ্ছে 5 মিলিমিটার সামনে আগায় এখানে চলে আসলো। আচ্ছা, এখন বলো তো এই যে তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল 15 মিলিমিটার
এবং ফিড রোলার তাকে 5 মিলিমিটার সামনে ধাক্কা দিল, তাহলে সে এই বলতে যে আমি 30 মিলিমিটার বোঝাচ্ছি, এই নিপাট থেকে শুরু করে ডিটাচিং রোলারের মধ্যবর্তী দূরত্ব আমি যে বোঝাচ্ছি, তাহলে এই 30 মিলিমিটারের মধ্যে কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো বলতো সর্বমোট? 20 মিলিমিটার। হ্যাঁ, সর্বমোট কিন্তু সে 20 মিলিমিটার দূরত্ব অতিক্রম করেছে। 15 মিলিমিটার হচ্ছে তার নিজের দৈর্ঘ্য, আর 5 মিলিমিটার হচ্ছে ফিড রোলার তাকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো, এখন এই যে এই ডট লাইন দিয়ে যে ফাইবারটাকে দেখাচ্ছি, ডিটাচিং রোলার যখন ঘুরবে, ফরওয়ার্ড পজিশনে যাবে, তখন এই ডট লাইন দেওয়া ফাইবারটা কি নিরাপদে যেতে পারবে? আমরা কি এই কথা নিশ্চিতভাবে বলতে পারি? স্যার অবশ্যই না, নিশ্চিতভাবে বলতে পারি না। হইতে পারে যে হচ্ছে ডিটাচিং রোলার ঘুরলো আর সেই ফাইবারটা আরেকটু সামনে আগায় গেল, কিন্তু ডিটাচিং পর্যন্ত যেতে পারলো না, তাই না? স্যার আচ্ছা, এখন আমাকে বলো যে কথাটা বুঝিনি স্যার। লাস্ট কথাটা বুঝুন। আচ্ছা, আমি আবারও বলি যে তো আমরা বললাম 30 মিলিমিটার নিপাট থেকে শুরু করে ডিটাচিং রোলার। তো এই ফাইবারটা নিজের দৈর্ঘ্য ছিল হচ্ছে 15 মিলিমিটার, ফিড রোলার তাকে 5 মিলিমিটার ফিড দিয়ে এগিয়ে দিল, তাহলে সে সর্বমোট এই 30 মিলিমিটারের মধ্যে 20 মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করলো। এবং এই দৈর্ঘ্য অতিক্রম করার ফলে আমরা কিন্তু মোটেও এই কথা বলতে পারছি না যে এই ফাইবারটা পুরোপুরি নিরাপদ। কারণ যদি ফাইবারটা আমরা তখনই পুরোপুরি নিরাপদ বলতে পারবো যদি এই ফাইবারটা ডিটাচিং এর আগেই ডিটাচিং রোলারের নিপ পয়েন্টে পৌঁছে থাকে। মনে পড়ে এই কথাটা, যে কোনো একটা ফাইবার সে যদি হচ্ছে ডিটাচিং রোলারের নিপ পয়েন্টে গিয়ে বসে থাকে আগেই, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি সে নিরাপদ, কারণ ডিটাচিং রোলার ঘোরা শুরু করা মাত্রই ফাইবারটা সামনের দিকে চলে যাবে। এবং যেই ফাইবারটা ডিটাচিং রোলার পার করে ফেলতে পারে সে নিরাপদ, তাকে আর কম্বিং সেগমেন্ট ধরতেই পারবে না। এই কথাটা মনে আছে? আচ্ছা, এখন তাহলে আমাকে বলো তো, যদি এই যে ডট লাইন দেওয়া ফাইবারটা আমরা বুঝলাম যে এই ফাইবারটা 15 মিলিমিটার যে ছিল এবং ফিড রোলার যে তাকে 5 মিলিমিটার সামনে এগিয়ে দিল, তারপরেও কিন্তু সে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে পারলো না, তাহলে এখন আমাকে বলো যে ডিটাচিং রোলার পর্যন্ত সে যদি পৌঁছাইতে চায়, তাহলে তার দৈর্ঘ্য ন্যূনতম কত হওয়া দরকার? 25 মিলিমিটার। 25 মিলিমিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। 25 মিলিমিটার। 30 হলে তো সে আরো আগে নিরাপদ, কারণ তার নিজের দৈর্ঘ্যই হবে 30 আর ফিড রোলার তাকে আরো 5 ধাক্কা দিয়ে দিবে, তাই না? তাহলে কি 30 মিলিমিটার কি সর্বনিম্ন দূরত্ব? যে 30 অ্যান্সার করেছো সে বুঝেছো কিনা? যে 25 বলেছো সে তো বুঝেছোই, যে 30 বলেছো সে বুঝছো কিনা? স্যার আবার স্যার সবটা হলো স্যার এইটি। জি স্যার 25 হলো কিভাবে স্যার এটা বুঝতেছি। আচ্ছা, আমি বলেছি হচ্ছে এর মান কত বলেছিলাম? 30 মিলিমিটার, তাই তো? ধরে নিলাম এর মান হচ্ছে 30 আর ফিড হচ্ছে 5 মিলিমিটার। ফিট কখন হয়? সামনের দিকে যাওয়ার সময়। আর ফিট মানে কি? ফিড রোলার হচ্ছে ল্যাপটাকে 5 মিলিমিটার সামনে এগিয়ে দিবে। এই ল্যাপটা যদি ফিড রোলারটা যদি এদিকে ঘুরে, অ্যান্টি ক্লক ঘুরে, তাহলে ল্যাপটা সামনের দিকে আগাবে। তো কোন একটা ফাইবার এখানে ছিল, আমি বলেছিলাম তার লেংথ হচ্ছে 15 মিলিমিটার, ঠিক আছে? তার লেংথ হচ্ছে 15 মিলিমিটার। তো যদি ফিড রোলার 5 মিলিমিটার ফিড দেয়, তাহলে এই ফাইবারটা কি এখানেই থাকবে নাকি 5 মিলিমিটার সামনে আগায় যাবে? 5 মিলিমিটার সামনে যাবে। জি, 5 মিলিমিটার সামনে যাবে। তাহলে এই ধরো 5 মিলিমিটার সামনে গিয়ে এখানে বসে থাকলো। এখন এই অবস্থায় এই ফাইবারটা কি ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে পারলো? না স্যার, পারে নাই। না পারলে সমস্যা কি? সমস্যা হচ্ছে সে এখন ভাসমান হয়ে গেল। কেন? কারণ ডিটাচিং রোলার যদি ঘুরে, দেখা যাবে যে এই ফাইবারটা ডিটাচিং রোলারের ভিতরে যেতে পারবে না, হয়তোবা সে এই পয়েন্টে এসে বসে থাকবে। তখন কিন্তু সে পুরাই ভাসমান, নিপারের মধ্যেও নাই, ডিটাচিং রোলারের মধ্যেও নাই। পরে যখনই কম্বিং হবে তখনই এই ফাইবারটা কিন্তু নয়েল হিসেবে বাদ পড়ে যাবে। এই কথাটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, যে কথা বলছিলেন, হ্যাঁ হ্যাঁ সে বলো। জি স্যার বুঝতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, না বুঝলে বলো। এখন আমি বললাম তার মানে বোঝা গেল ফাইবারের নিজস্ব লেংথ যদি 15 মিলিমিটার হয়, ফিড রোলার 5 মিলিমিটার ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিলেও সে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে পারলো না। এই যে এই ডিটাচিং রোলারের এই পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারলো না। এখন প্রশ্ন হচ্ছে
কত লেংথ হলে সে পৌঁছাইতে পারতো? ন্যূনতম কত লেংথ হলে সে পৌঁছাইতে পারতো? 25 স্যার। জি, ন্যূনতম 25 হলে সে পৌঁছাতে পারতো। কেন? কারণ নিপাট থেকে ডিটাচিং রোলারের কাছাকাছি যেতে পারতো স্যার। দূরত্ব হচ্ছে 30 মিলিমিটার। আর এস হচ্ছে ফিড অ্যামাউন্ট। ফিড রোলার হুম। তারা 5 মিলিমিটার ধাক্কা দিয়ে 5 মিলিমিটার বোনাস তাকে দিয়েই দিবে। তাহলে ফাইবারের তাহলে নিজস্ব লেংথ কত হওয়া লাগবে? ন্যূনতম 30 এ পৌঁছানোর জন্য 25 হওয়া লাগবে। কারণ 5 হওয়া মিলিমিটার তো হ্যাঁ 5 মিলিমিটার তো সে বোনাস পাচ্ছেই। তাহলে তার নিজস্ব লেংথ 25 যদি হইতো, হ্যাঁ আমি যদি দেখাই এরকম, তাহলে তার নিজস্ব লেংথ যদি এরকম হতো যে 25, ঠিক আছে, এটা মনে করো 25 মিলিমিটার, তাহলে ফিড রোলার যখন ঘুরতো তখন তাকে করতো কি 5 মিলিমিটার সামনে ধাক্কা দিত। আর নিজের লেংথ 25, ফিড রোলার তারা আরো 5 মিলিমিটার ধাক্কা দিল, তাহলে সে ঠিকই দেখা যেত এই ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছে যেতে পারতো। সুবিধা হইতো কি? সুবিধা হইতো ডিটাচিং রোলার যখনই ফরওয়ার্ড মুভমেন্ট দিত তখনই হচ্ছে এই ফাইবারটা শুরু করে ডিটাচিং রোলারের মাঝখানে চলে যেতে পারতো, সে পুরোপুরিভাবে নিরাপদ হয়ে যেতে পারতো। তার মানে হচ্ছে তুমি 25 মিলিমিটারটা যেভাবে হিসাব করছো সেটা হচ্ছে তুমি ডিটাচিং রোলার থেকে ফিড অ্যামাউন্টটা বাদ দিয়ে দিয়েছো, ঠিক আছে? ইয়েস স্যার, সেটাই। আমরা আমরা কিছুক্ষণ বুঝতে- আগে এখন বুঝতে বলেছিলাম যে ই এর মধ্যে এস লুকানো। এই যে এখন এখানে খেয়াল করো, ই এর মধ্যে এস লুকানো, তাহলে পুরাটা ই, এইটুকু হচ্ছে এস, তাহলে বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে ই মাইনাস এস। তার মানে ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য যদি ই মাইনাস এস হয়ে থাকে তাহলেই কিন্তু এই ফিড রোলার এই ফাইবারটাকে ধাক্কা দিয়ে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছায় দিতে সক্ষম। ন্যূনতম ই মাইনাস এস হলেই ফাইবারটা এস পরিমাণ ধাক্কা দিবে, তখন ই মাইনাস এস দৈর্ঘ্যের ফাইবারটা ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছে যাবে। তখন সুবিধা হবে কি? ডিটাচিং রোলার একটু ঘুরলেই ফাইবারটা নিরাপদে চলে যাবে। তার মানে তার ব্যাপারে আমরা পুরোপুরিভাবে নিশ্চিত থাকবো যে সে নয়েলে যাচ্ছে না। অর্থাৎ আমি যে এতক্ষণ বকবক করলাম, আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডিটাচিং সেটিং থেকে আমরা এই কথা বলতে পারি যে ফাইবার ন্যূনতম টিকে থাকতে হলে তার দৈর্ঘ্য দরকার হচ্ছে, ন্যূনতম দৈর্ঘ্য দরকার হচ্ছে ই মাইনাস এস। কেন ই মাইনাস এস? কারণ সে তো এস পরিমাণ ধাক্কা বোনাস পাবে ফিড রোলারের পক্ষ থেকে। যেহেতু এটা ফরওয়ার্ড ফিড, নিপাররা সামনে আসার সময় ফিড রোলার 5 মিলিমিটার তাকে সামনে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিবে। তার মানে ই মাইনাস এস হচ্ছে ন্যূনতম দৈর্ঘ্য হলেই সে এস পরিমাণ ম্যাটেরিয়াল বোনাস পাবে। ই মাইনাস এস প্লাস এস সমান সমান ই, এভাবে বুঝতে পারি। আর যদি আমরা লজিক্যালি বুঝতে চাই তাহলে হচ্ছে এটা, যে ফিট যদি হয় 5, ফাইবারের ন্যূনতম দৈর্ঘ্য যদি হয় 25, তাহলেই এটা সম্ভব যে ফাইবার এটা 25 মিলিমিটার, ফিড হওয়ার সময় ফাইবার ফিড রোলার হচ্ছে তাকে আরো 5 মিলিমিটার ধাক্কা দিয়ে 5 এই মিলিমিটার ফিড ফাইবারটাকে দিবে। হ্যাঁ 5 মিলিমিটার ধাক্কা দিয়ে সামনে পৌঁছায় দেবে, তখন এই ফাইবারটা হচ্ছে এই ডিটাচিং রোলারের মধ্যে চলে আসবে। এইটুকু কথা কি বোঝা গেল? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, কেউ না বুঝলে বলতে পারো, সমস্যা নেই। তোমরা না বুঝলে বলো, আমি আবারও বলি। এটা সামনে আগানোটা উচিত হবে না যদি কনফিউশনে থাকো। বুঝো নাই এমন কেউ বলো, নিঃসংকোচে বলো, সমস্যা নেই। নিঃসংকোচে বলো। আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে এখনো কেউ কেউ আছো যে বুঝো নাই, থাকার কথা আর কি। স্যার ভিডিওটা স্যার ওই যে স্যার ভিডিওটা দেখালেন না স্যার, ওই যে এইটা স্যার এসটা লুকায় থাকে স্যার ইয়ে নিতে স্যার, ওই যে জি কাটসাপটা ইয়া করে স্যার দেখাইলেন স্যার, ওইখানটা একটু স্যার দেখাইলে একটু ভালো হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাচ্ছি। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে বুঝে যাওয়া, তুমি বুঝে যাও। স্যার কি মনে করবে ওইটা তোমার মাথায় রাখা দরকার নেই। তুমি বুঝছো কিনা ওইটা হিসাব করো। এই এই মনে করো হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন। হ্যাঁ, তো আমি হচ্ছে আহ এই এটা হচ্ছে ই, তাই তো? এই যে নিপার থেকে এই পুরাটা হচ্ছে ই, এই হচ্ছে ই। আর যেহেতু ফিড রোলার এস পরিমাণ ফিড দেওয়ার পরেই তো আমি এই ইটুকু পাচ্ছি, তার মানে এইটুকু হচ্ছে ধরে নিলাম এস, এইটুকু এস। তাহলে বাকিটুকু কি হবে? এইটুকু ই, মাঝখানেরটুকু হচ্ছে এস, তাহলে বাকিটুকু কি হবে?
বলো। আর ই মাইনাস এস। জি স্যার। জি ই মাইনাস এস। হ্যাঁ স্যার পুরা ই মাইনাস এস। জি এইটুকু হবে হচ্ছে ই মাইনাস এস। এখন আমি বলেছি ফাইবারের দৈর্ঘ্য যদি ন্যূনতম ই মাইনাস এস হয় তাহলেও সেই ফাইবারটা বেঁচে যাবে, কারণ এস হচ্ছে কারণ ফিড রোলারটাকে এস পরিমাণ সামনের দিকে ধাক্কা দিবে। ধাক্কা দিবে। আচ্ছা এখন বলো, এখন কি প্রশ্ন করতে চাও বলো। হ্যাঁ একজন আমাকে দেখাতে বললে এটা, তোমার কি প্রশ্ন? এটা দেখে যে মহিন। জি স্যার ফিড রোলারটা স্যার ফিড দেয় স্যার, জি তখন জি স্যার বলুন জি স্যার এই যে ফিড রোলারটা স্যার এই টপ নিপার স্যার এই ফিড রোলার থেকে স্যার ডিটাচিং রোলার পর্যন্ত স্যার এই জি স্যার ই মাইনাস এসটা স্যার স্যার এই যে এর নিচে এসটা লুকায় থাকে স্যার, হুম এই স্যার এইটা বুঝিনি স্যার, এটা কিভাবে স্যার বলছিলেন জানি স্যার, এইটা বুঝতে পারিনি ঠিক মতো প্রপারলি স্যার। আচ্ছা এটা তো হচ্ছে তোমার নিপার্স ফরওয়ার্ডে চলে আসছে তাই তো, যেহেতু ফরওয়ার্ড ফিড তাহলে ফিড কখন হয়েছিল, কখন ফিড হয়েছিল বলতে পারবা? স্যার কম্বিং যখন কম্বিং হচ্ছে স্যার, কম্বিং এ স্যার কম্বিং সিগমেন্টের স্যার পরে জি স্যার। না না, যখন হচ্ছে নিপাররা কম্বিং এর পরে নিপাররা যখন ফরওয়ার্ডে আসে, এই যে কম্বিং হয়ে গেছে, কম্বিংও দেখাই তোমারে, এই যে কম্বিং হয়ে যাচ্ছে, এই কম্বিং হয়ে গেল, এখন কি দেখাচ্ছে ওটা এখন বোঝার দরকার নাই, কম্বিং চলতেছে, এই কম্বিং শেষ, ঠিক আছে কম্বিং শেষ, এখন নিপাররা ফরওয়ার্ডে আসবে, এই আমি বলেছি ফরওয়ার্ডে আসতে আসতে সে হচ্ছে ফিড দিয়ে দিবে, এই ফিড দিচ্ছে, ফিড দিল তো নাকি? জি স্যার। আচ্ছা কতটুকু ফিড দিল? স্যার ই পরিমাণ স্যার। এ বেটা গাধা, ফিড কি ই পরিমাণ? পরিমাণ। ফিড হচ্ছে এক এস পরিমাণ। পরিমাণ, ফিড হচ্ছে এক এস পরিমাণ পরিমাণ, স্যার। ফিড কি পরিমাণ ফিড দিল? এস পরিমাণ স্যার। হ্যাঁ তুমি আমার মনে হয় তুমি মুখস্থ করতেছো নাকি রে বাবা, এমন মুখস্থ করা না স্যার। করছে। হ্যাঁ এস হচ্ছে ফিড ম্যাটেরিয়াল, ফিড এস হচ্ছে ফিড, আর ডিটাচমেন্ট সেটিং হচ্ছে ই। আচ্ছা এস পরিমাণ ফিড দিল, এখন খেয়াল করো এই যে এস পরিমাণ ফিড দিয়ে সামনের দিকে আসতেছে, সামনে আসতেছে, এখনো কিন্তু সামনে আসতেছে, এই সামনে এসে এখন হচ্ছে আমি বললাম যে এই পজিশনটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন, এই এই মনে করো এখন এই পজিশনটা হচ্ছে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন, ঠিক আছে কথা বলো মুইন জি মনে হয় স্যার দেখছি হ্যাঁ স্যার। জি স্যার এখন দেখতেছি স্যার। জি এখন এটা মনে করা হচ্ছে মোস্ট ফরওয়ার্ড পজিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্বটাকে আমরা কি যেন বলি, ডিটাচমেন্ট সেটিং বলি, কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে স্যার এই যে জি হ্যাঁ স্যার। তাহলে মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলারের দূরত্ব ই দিয়ে প্রকাশ করলাম। এখন বলো তো আমি যেই ফিডটা দেখিয়েছিলাম তোমাকে কিছুক্ষণ আগে, মাত্রই যে ফিড হয়ে সামনে আসলো সেই এস যে ফিড জি হয়েছে স্যার। সেই এসটা কোথায় জি আছে? স্যার। এর মধ্যে লুকানো। সেই স্যার এসটা এর কিন্তু মধ্যে লাগানো। অবশ্যই, কারণ এই এস নেওয়ার পরেই তো সে সামনে আসলো, এস জি পরিমাণ স্যার। নিয়েই তো সে হচ্ছে এখন সামনে ডিটেচিং রোলারের কাছাকাছি আসলো, তার মানে এই জি এসটা স্যার। কিন্তু ই এর মধ্যেই লুকানো আছে, জি বুঝতে স্যার পারছি কি? দেখতে পাচ্ছি স্যার দেখছি। জি স্যার। হ্যাঁ এসটা আসলে ই এর মধ্যেই লুকানো, কারণ এস পরিমাণ ফিড হওয়ার পরেই তো সে মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসলো, ঠিক আছে সুতরাং এস পরিমাণ ম্যাটেরিয়াল নিয়েই সে মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসছে, অর্থাৎ পুরোটা যদি ই হয় তাহলে এসটা তার মাঝখানেই আছে, এসটা এস সহই আসলে ই হয়েছে, জি বোঝাতে স্যার পারলাম কি? বুঝতে স্যার পারছি স্যার। তাহলে কি জি স্যার আমরা স্যার। এস কে বলতে পারি এস এর কাজ হচ্ছে ই কে পরিপূর্ণ করা, মানে এর এভাবে কি বলা যায় সেক্ষেত্রে? না এক্ষেত্রে আসলে এই কথাটা বলার প্রয়োজন নাই, তাহলে ই এর মধ্যেই এস লুকানো, তো এইটুক যদি এস হয়, এখন আমি পরে আরেকটা একটু বোঝা সহজ করার জন্য বললাম যে ই মনে করো ই এর মান হচ্ছে 30 মিলিমিটার, ঠিক আছে এস হচ্ছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার, এস হচ্ছে 5 মিলিমিটার। এখন আমি বলেছিলাম যে কোনো একটা ফাইবার যদি, আমি আবারও পুরাণ প্রসঙ্গে চলে যাই এখানে, তাহলে কোনো একটা ফাইবার যদি এখানে থাকে, তার লেন্থ যদি 20 মিলিমিটার হয়, তো ফিড রোলার যদি তাকে ধাক্কা দেয়
তাহলে এস এর মান 5, ফিট দিবে হচ্ছে 5 মিলিমিটার। তাহলে এই ফাইবারটা কি এখানে থাকবে নাকি সামনে আগায় যাবে? উত্তর হচ্ছে সামনে আগে যাবে হ্যাঁ, স্যার। অবশ্যই সামনে আগায় যাবে, কিন্তু ফাইবারের লেন্থ 20 মিলিমিটার আর সামনে আগাবে হচ্ছে 5 মিলিমিটার, 5 25 মিটার। কিন্তু 30 হওয়া লাগবে স্যার। হ্যাঁ 30 হওয়া লাগবে, কারণ হচ্ছে তাকে তো ন্যূনতম ডিটাচিং রোলারের কাছে পৌঁছাতে হবে, ঠিক আছে? জি স্যার। না পৌঁছালে সমস্যা কি? না পৌঁছালে সমস্যা হচ্ছে ডিটাচিং রোলার ঘুরলে নয় হয়ে এতে যাবে। হ্যাঁ নয়েল হয়ে যেতে ভাসমান পারে। হয়ে থাকবে। জি, ভাসমান হয়ে থাকবে। তাহলে এখন আমার প্রশ্ন হলো ই এর মান 30, এস এর মান হচ্ছে 5, তাহলে কোন একটা ফাইবার যদি নিপাট থেকে শুরু করে 30 মিলিমিটার এখানে এসে পৌঁছাতে চায়, তাহলে তার দৈর্ঘ্য ন্যূনতম কত হওয়া প্রয়োজন? 25। তখন আমরা বলেছি 25 25। কেন? কারণ 25 হলেই, ন্যূনতম 25 হলে সে তো 5 মিলিমিটার ধাক্কা পাচ্ছেই। তাহলে তার নিজের দৈর্ঘ্য যদি 25 মিলিমিটার হয়, তাহলেই সে হচ্ছে এই ডিটাচিং সেটিং পর্যন্ত পৌঁছায় যেতে পারবে এবং সে নয়েল হওয়া থেকে বাঁচতে পারবে। যদি 30 হয় তাহলে তো আরো ভালো, তার নিজের লেংথই 30, ফিট রোলার ফিট দিবে আরো 5, তাহলে সে 35, সে তো অনেক দূর চলে যাবে ডিটাচিং রোলার পার হয়ে। বোঝা গেছে কি? জি স্যার। হ্যাঁ, এখন তুমি স্যার তাহলে কম হওয়া যাবে না, বেশি হলে সমস্যা নেই নাকি? হ্যাঁ কম হওয়া যাবে না, কম হলে সে নয়েল। বুঝতে পারছো? নয়েল কেন? কারণ সে ডিটাচিং রোলার পর্যন্ত পৌঁছাতে পারলো না। পরেই যখন ডিটাচিং এর পরপরই যখন আবার পিছনে এসে কম্বিং হবে, তখন এই ভাসমান ফাইবারটা কমড আউট হয়ে বের হয়ে যাবে। তো এখন তুমি 25 মিলিমিটার যে বলছো, কিভাবে বলছো? সেটা হচ্ছে তুমি ই এর থেকে এস বাদ দিছো, 30 থেকে 5 বাদ 30 দিছো। - 5। হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোন একটা ফাইবার যদি ন্যূনতম টিকে থাকতে চায় ডিটাচিং সিকোয়েন্স পার করে, তখন তার দৈর্ঘ্য ন্যূনতম হওয়া লাগবে হচ্ছে ই মাইনাস এস। এই কথাটা কি বোঝা গেছে? জি ইয়েস স্যার। কোন একটা ফাইবার যদি তার ন্যূনতম দৈর্ঘ্য থাকে ই মাইনাস এস, তাহলে সে ডিটাচিং এ নয়েলের হাত থেকে বাঁচতে পারবে। ওই তোমরা যেটা বললা 25, কিভাবে হিসাব করছো? ই এর মান ছিল 30, এস এর মান ছিল 5, ই মাইনাস এস 30, 25। তাহলে ই মাইনাস এস এর চাইতে কম হলে সে বাদ পড়বে, আর ন্যূনতম যদি ই মাইনাস এস থাকে তাহলে কিন্তু সে হচ্ছে টিকে যাবে। তাহলে এটা হচ্ছে ই মাইনাস এস। এখন আমি স্টেপল ডায়াগ্রামে আঁকবো। কোথায় আঁকবো বলো তো? ই এর ডান দিকে নাকি ই এর বাম দিকে? এর ডান দিকে। হ্যাঁ, ই এর ডান দিকে। কেন বলো তো? তার কারণ হচ্ছে ই মাইনাস এস তো ই এর চেয়ে কম। জি হ্যাঁ, ভালো বুঝছো। আসলেই তাই, কম। এই জন্য হচ্ছে ই মাইনাস এস টা ডান দিকে হবে। এই কিওয়ার্ড। তাহলে এখন এই সিদ্ধান্তটা পেয়েছিলাম হচ্ছে আমরা কম্বার থেকে, কম্বিং সিকোয়েন্স থেকে, যে টিকে থাকতে হলে ন্যূনতম লাগবে হচ্ছে ই। আর ই মাইনাস এস এই ডিসিশনটা আমরা পাইছি হচ্ছে ডিটাচিং থেকে, যে ডিটাচিং এ টিকে থাকার জন্য ন্যূনতম দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই মাইনাস এস। এখন দেখো বাকিটা আমাদের পুরান পড়া। এখন আমার সাথে সাথে বলো, ট্রায়াঙ্গেল আর কিউ বি এই এলাকার মধ্যে যেই ফাইবারগুলি, এই ফাইবারগুলি কি টিকে থাকবে নাকি বাদ পড়বে বলো? বাদ পড়বে। অবশ্যই বাদ পড়বে। যে কোনো তাই ই ধরি আর ই মাইনাস এস ধরি, যে কোনো লিমিটই ধরি না কেন বাদ পড়বে। এরপরে হচ্ছে এ এম এন সি টিকে থাকবে নাকি বাদ টিকে পড়বে? থাকবে। অবশ্যই টিকে টিকে থাকবে থাকবে। স্যার। হ্যাঁ, টিকে থাকবে স্যার। অবশ্যই। ই কে লিমিট ধরি বা ই মাইনাস এস কে লিমিট ধরি, তারা টিকে থাকবে। কনফিউশন আগের মতো, এম কিউ আর এন। এই কনফিউশনে আমাদের কি বলে ভদ্রলোকের নাম কি? চার্লস জেকব। চার্লস জেকব কি করেছিলেন? চার্লস জেকব যেটা করেছিলেন, তিনি হচ্ছে ই এবং ই মাইনাস এস এর মধ্যবর্তী একটা অ্যাভারেজ করে একটা দূরত্ব তিনি বের করেছিলেন ক্যালকুলেট ই করে। মাইনাস এস বাই 2। হ্যাঁ, তাহলে এটা হবে ই মাইনাস এস বাই 2। তাহলে আমরা সেটা লিখে ফেলি। ই মাইনাস এস বাই 2। তাহলে এটা হয়ে গেল ই মাইনাস এস বাই 2। এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি। এরপরে বাকিটা গতকালকের মতো। তাহলে ও পি, তাহলে হচ্ছে ওপিটা ফাইনাল লিমিট। তার মানে ওপি এর ডান দিকে যারা টিকে ছিল তারা হচ্ছে টিকে যাবে, আর ওপি এর বাম দিকে যারা তারা বাদ পড়বে। এটা মনে আছে? না স্যার, উল্টা হয়েছে। স্যার স্যার ই ই মাইনাস এস এর এখানে কি ব্র্যাকেট হবে? স্যার ব্র্যাকেট তো স্যার আর কথা ডান না। দিকের গুলা স্যার পড়ে যাওয়ার পসিবিলিটি বেশি, আর বাম জি দিকের গুলা স্যার টিকে থাকার। হ্যাঁ তাই অবশ্যই আমি আমার উল্টা বলছি তাহলে। হ্যাঁ, এটা ব্র্যাকেট হবে ই মাইনাস এস বাই 2। ই মাইনাস এস উপরে, ভগ্নাংশের উপরে ই মাইনাস এস, নিচে হচ্ছে 2। এজন্য আমি ই মাইনাস এস কে ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা, এখন তাহলে আমরা তাহলে গত দিনের মতো আমরা বুঝলাম যে ওপিটা হচ্ছে আমার ফাইনাল লিমিট,
ঠিক আছে? ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে নয়েল হয়ে বাদ পড়ে যাবে, আর ওপি এর বাম দিকে যারা তারা হচ্ছে টিকে যাবে। তাহলে টোটাল ফাইবারের এলাকা কতটুকু বলো তো? টোটাল ফাইবারের এলাকা, টোটাল ফাইবারের স্যার এলাকা ABC এ বি সি হ্যাঁ, ট্রায়াঙ্গেল এবিসি। স্যার এবিসি স্যার এবিসি। জি জি, তার মানে টোটাল ট্রায়াঙ্গেল যদি হয় আমার এবিসি, এবিসি, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল এবিসি হলে নয়েল কতটুকু? স্যার নয়েল। বি বি কিউ আর। না না, নয়েল নয়েল ফাইনাল নয়েল, ডিসিশন অনুযায়ী। স্যার জি, ফাইনাল ডিসিশন অনুযায়ী নয়েল কতটুকু? ওপিবি স্যার, ওপিবি। হ্যাঁ হ্যাঁ, ওপিবি, এটা বুঝতে পারতেছো তো স্যার বাকিরা? ওপিবি। জি জি, ওপিবি। জি স্যার। তাহলে ওপিবি ট্রায়াঙ্গেল এবিসি, টোটাল যদি আমার এবিসি হয় তাহলে টোটালের মধ্যে নয়েল হচ্ছে ওপিবি। এগুলো কি? টোটাল যদি হুম। 1 হয়, OPB by ABC. জি ওপিবি বাই এবিসি, পার্সেন্টেজ। ওপিবি বাই এবিসি। ওপিবি বাই এবিসি। আমার সি গেল কোথায়? হ্যাঁ, এবিসি। তো একে এত, যেহেতু পার্সেন্টেজ, নয়েল পার্সেন্টেজ, তার মানে 100 সাপেক্ষে হিসাব করতে হবে। ঠিক আছে? তাহলে একে এত হলে 100তে কত হবে? OPB into 100 by 100 ABC. 100 গুণ দিয়ে জি হবে। হ্যাঁ, ওপিবি বাই এবিসি। আমি আবার খুবই ব্রেকেট প্রেমী মানুষ, এটা ব্রেকেট দিয়ে ফেলি। 100 বোঝা গেছে? এটাই হচ্ছে তাহলে আমার নয়েল পার্সেন্ট, ওপিবি বাই এবিসি ইন্টু 100। এটা বুঝতে পারছি? G sir. জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝতে পারে তাহলে বাকিটা তো আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এই যে দেখো, ওপিবি বাই এবিসি ইন্টু 100%, এটুকু বুঝছি। আচ্ছা, এই লাইনটাই আমরা হচ্ছে এখানে স্যার লিখলাম। এখানে তো স্যার মাঝখানে যে এভারেজ অংশটা, এখানে তো স্যার ই এর নিচে স্যার 2 নাই। এখানে তো স্যার ই বাই এস, ই মাইনাস এস বাই 2 আছে স্যার। হুম, মানে এখানে যে গ্রাফটা দেখলাম তখন তো ওইখানে তো স্যার এভারেজ এরিয়াতে স্যার এটা ই মাইনাস এস বাই 2, কিন্তু স্যার আপনি তো স্যার ব্রেকেট দিছেন। ই মাইনাস এস বাই 2, হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে, ই মাইনাস এস স্যার বাই 2। দাঁড়াও, স্যার ব্র্যাকেট দিলে তো স্যার ওটা অন্যরকম হয়ে যাবে স্যার, ই হ্যাঁ বাই হ্যাঁ 2 বাই জি জি, হ্যাঁ তাহলে আমার ভুল হয়েছে, তাহলে আমার ভুল হয়েছে, আমি ব্রেকেটটা সরাই দিই। ঠিক ধরেছো। আচ্ছা, আমি ব্রেকেটটা সরাই দিচ্ছি। কই যে লিখলাম? আচ্ছা, ই আচ্ছা, এটা আমি সরাতে পারছি না আপাতত, জি এটা স্যার, ঠিক থাকুক। আছে, সমস্যা নাই। ঠিক আছে, ভালো জিনিস ধরছো, এটা এখন সরাতে পারছি না, সময় লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমরা শেষ করি। তো এই ওপি স্কোয়ার বাই এসি স্কোয়ার, এটা কিভাবে আসছিল, এটা কি মনে আছে? স্যার মানে সদৃশ কোণের হিসাবে, মানে হ্যাঁ একই হ্যাঁ, রকম বাহুগুলো। এটা ছিল এরকম যে সদৃশ সমকোণী, দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। জি চমৎকার, এই যে এখানে দুটি পরস্পর সদৃশ সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গ অনুপাতের সমান। আর এই লাইনটা যে আমরা কিভাবে লিখছিলাম এটাও নিশ্চয়ই মনে আছে, তাই না? বাকি জিনিসগুলো একই রকম, ওপি বাই এবিসি সমান ওপি স্কয়ার বাই এসি জি স্কয়ার, স্যার, ওপি স্কয়ার বাই এবি স্কয়ার। এর মধ্যে থেকে আমরা শুধু যে এটা নিব। কোনো বাহু। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো আপাতত লাগবে না, ওপি স্কয়ার বাই এসি স্কয়ার লাগবে। কেন? এগুলোর সাথে আমার ভ্যালু মিলে। তাহলে এই মনে করো বসাই দিলাম ওপি স্কয়ার বাই এসি স্কয়ার ইনটু 100%। ওপি মানে হচ্ছে, ওপি মানে কি? ওপি মানে আজকে ওপি মানে হচ্ছে ই মাইনাস এস বাই 2। আর হচ্ছে এসি মানে কি? এসি মানে হচ্ছে এম। এম মানে হচ্ছে লংগেস্ট ফাইবারের লেংথ। তাহলে এখন ই মাইনাস এস বাই 2 হোল স্কয়ার, ই মাইনাস এস বাই 2 হোল স্কয়ার, এটা এখন লবে আছে আমার। তো তাহলে এবার বলে ফেলো, ই এর মান যত বেশি বাড়াবো, ডিটাচিং সেটিং এর মান যত বেশি বাড়াবো, নয়েলের পরিমাণ কি হবে? তত বাড়বে। বাড়বে, অবশ্যই বাড়বে। হ্যাঁ, আচ্ছা এইবার দেখো, এস এর আগে কিন্তু আগের বার ছিল হচ্ছে প্লাস, ঠিক আছে? আজকে কিন্তু এস এর আগে দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস। তাহলে এবার বলো, ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে ফিডের ডিসটেন্স যত বাড়াবো, নয়েলের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? কমবে। নয়েলের পরিমাণ হচ্ছে কমবে। এস এর আগে মাইনাস, মাইনাস আছে। হ্যাঁ এস এর আগে কিন্তু মাইনাস, এস এর আগে মাইনাস। এই কারণে যত বেশি হচ্ছে বাড়াবো এস এর মান, ফিডের মান যত বেশি বাড়াবো, নয়েলের পরিমাণ কিন্তু তত বেশি কমবে। আর এম তো ফাইবারের লেংথ আগের মতোই,
লেংথটা যেহেতু নিচে হর হিসেবে আছে, তো লেংথের মান যত বাড়াবো ততই কিন্তু নয়েলের পরিমাণ কমে যাবে। তো ব্যাকওয়ার্ড ফিডের সাথে ফরওয়ার্ড ফিডের পার্থক্যটা মূলত আসলে ফিড ডিসটেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, এসে। তার মানে ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমি যদি এস কে বাড়ায় দিই, হ্যাঁ, ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমি যদি হচ্ছে এস এর মান বাড়ায় দিই, এস এর মান যদি বাড়ায় দিই তাহলে হচ্ছে নয়েলের পরিমাণ কমে যাবে। আর নয়েলের পরিমাণ যদি কমে যায়, নয়েলের পরিমাণ যদি হচ্ছে কমে যায় তাহলে কোয়ালিটি কি হবে বলতো? নয়েলের পরিমাণ কমে গেল, কোয়ালিটি কি হবে? স্যার ভালো হবে? বাড়বে, ধরে বেটা। ভালো হবে স্যার। ভালো হবে। ধ্যাৎ, নয়েলের স্যার পরিমাণ কম, নয়েলের নয়েলের পরিমাণ কমে কমবে গেলে মানে তো তো স্যার খারাপ কারণ স্যার কোয়ালিটি তো ভালো হবে স্যার। না রে, না রে, না। শর্ট নয়েল মানে তো শর্ট ফাইবার। জি স্যার। হ্যাঁ, তাহলে নয়েলের শর্ট পরিমাণ, ফাইবার রিমুভ হলে তো স্যার জি, তাহলে শর্ট ভালো হবে ফাইবার না? আমি শর্ট ফাইবার রিমুভ করে দিচ্ছি কম। শর্ট ফাইবার কি ভালো জিনিস নাকি মন্দ জিনিস? কমডিয়ানের কোয়ালিটি কেন ভালো? শর্ট ফাইবার ফেলে দিই দেখেই তো ভালো। জি স্যার। স্যার তো এটাই তো বললাম। জি, তাহলে এখন স্যার শর্ট আমার ফাইবার, হ্যাঁ, এইবার আমি বলি যে যদি এস এর মান বাড়াই নয়েলের পরিমাণ কমে যাবে। আচ্ছা, নয়েলের পরিমাণ যদি কমে তার মানে শর্ট ফাইবার ফেলে দিচ্ছি কম, রেখে দিচ্ছি বেশি। ও শর্ট ফাইবার আমি কম ফেললাম, তার মানে প্রচুর শর্ট ফাইবারকে আমি রেখে দিচ্ছি। বোঝা গেছে? জি স্যার, তাহলে খারাপ হবে। হ্যাঁ, তাহলে কিন্তু কোয়ালিটি খারাপ হবে। কিন্তু কোয়ালিটি কিন্তু কোয়ালিটি খারাপ হলে প্রোডাকশন কিন্তু বাড়বে। যেহেতু আমি প্রচুর শর্ট ফাইবারকে রিসিভ করছি, ফেলে দিচ্ছি না, রেখে দিচ্ছি। নয়েলের পরিমাণ কম, তাহলে শর্ট ফাইবার ফেলে দিচ্ছি কম, রেখে দিচ্ছি বেশি। যদি বেশি রাখি তাহলে প্রোডাকশন কি হবে? খারাপ হবে স্যার। স্যার বেশি রাখলে স্যার প্রোডাকশন ভালো হবে, আর স্যার কম রাখলে জি, জি। প্রোডাকশন খারাপ হবে। কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, কি যে কইতাছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি, তোমরা একটু শোনো, শুনে তারপরে বলো। তোমাদের মাথায় এটা একটু সময় নিয়ে বুঝাতে হবে। আচ্ছা, এস, এস মানে হচ্ছে ফিড, তো এস এর পরিমাণ আমি বাড়ায় দিলাম। এস এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এস এর আগে যেহেতু মাইনাস চিহ্ন, তো এস এর মান আমি যত বেশি বাড়াবো, এস এর মান যত বেশি বাড়াবো ততই আমার নয়েলের পরিমাণ কিন্তু কমে যাবে। এস এর মান যত বাড়াবো নয়েলের পরিমাণ তত কমে যাবে। তার মানে নয়েলের পরিমাণ কমে যাওয়া মানে আমি শর্ট ফাইবারকে কম ফেলে দিচ্ছি। আগে হয়তো 20% শর্ট ফাইবার ফেলে দিচ্ছিলাম, এখন হয়তো 15% শর্ট ফাইবার ফেলে দিচ্ছি। তাহলে এই যে শর্ট ফাইবার ফেলে দিচ্ছি কম, 5% শর্ট ফাইবার যে আমি কম ফেললাম, এই 5% শর্ট ফাইবার তার মানে কি আমি রিসিভ করে নিচ্ছি। এই 5% শর্ট ফাইবার আমার ইয়ার্নে থেকে যাচ্ছে। তাহলে আমার ইয়ার্নে যদি প্রচুর পরিমাণ শর্ট ফাইবার থেকে যায়, আমি যদি শর্ট ফাইবার কম ফেলি, তাহলে কোয়ালিটি তো অবশ্যই ফল ডাউন করবে, কারণ প্রচুর শর্ট ফাইবারকে আমি নিয়ে নিচ্ছি আমার কাছে, ফেলে দিচ্ছি না, নিয়ে নিচ্ছি। তাহলে আমার অবশ্যই কোয়ালিটি ফল ডাউন করবে। কিন্তু যেহেতু উল্লেখযোগ্য পরিমাণ শর্ট ফাইবার আমি ফেলে না দিয়ে ইয়ার্নের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে আমার প্রোডাকশন কিন্তু অবশ্যই বাড়বে। এই কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম। এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ড ফিডের মূল কথা। এই যে দেখো এখানে লেখা আছে ফরওয়ার্ড ফিড ব্র্যাকেটে হাই প্রোডাকশন, অর্থাৎ ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমি ফিড অ্যামাউন্ট যত বেশি হচ্ছে বাড়াবো, আমার নয়েলের মধ্যে তত কমে যাবে, নয়েল তত কমে যায়। আর নয়েল কমে যাওয়া মানে প্রোডাকশন বেশি, কোয়ালিটি খারাপ হবে। ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে ছিল ই প্লাস এস বাই টু হোল স্কয়ার। তখন যেটা ছিল, ফিড যদি বাড়াতাম তাহলে নয়েলের পরিমাণও বেড়ে যেত, এবং নয়েলের পরিমাণ যদি আমি হচ্ছে বাড়ায় দিই তাহলে কোয়ালিটি ভালো হতো। এই জন্যই ব্র্যাকেটে লেখা হচ্ছে হাই কোয়ালিটি। যাই হোক, আমরা আজকে ক্লাস শেষ করি। তোমাদেরকে, তোমরা ভালো মতো বুঝো নাই, তোমরা একটু হচ্ছে আজকের ভিডিও লেকচারটা আবার একটু রিপিট করে দেখো। আমাকে আগামী ক্লাসে বলো যে স্যার আমাদের হচ্ছে ফরওয়ার্ড ফিড আর ব্যাকওয়ার্ড ফিড নিয়ে পড়া হয়েছিল, তবে আরো কিছু কথা বলা দরকার। ঠিক আছে? আজকে কি এটা আপডেট দিবেন স্যার ইউটিউবে? হ্যাঁ, দিব ইনশাল্লাহ, আজকে দিয়ে দেবো। তো এটা তোমরা একটু দেখে প্রিপারেশন নিয়ে রেখো, ভিডিওটা দেখে নিয়ে আমরা আগামী ক্লাসে হচ্ছে আবার এটা নিয়ে একটুখানি কথা বলে আর একটু পরিষ্কার করার চেষ্টা করবো, আর একটু পরিষ্কার হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা আপাতত এটুকুই থাকি। তোমরা কোন সেকশন যেন বলো তো? 1 স্যার, সেকশন 1। স্যার সেকশন 1 সেকশন 1 টিইএম না? স্যার টিএম 1 স্যার। আচ্ছা, 1 টিইএম ওরে নাই। তোমরা একটু করবা কি যে তোমাদের প্রশ্নগুলা, কনফিউশন গুলো একটুখানি জমায় রাখবা, তাহলে আমার জন্য সুবিধা হবে।
বিশেষ করে ই এর মধ্যে যে এস লুকানো, এটাই যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে হচ্ছে আর সমস্যা নাই। এটা না, এই যে ওয়ান্স 811। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি ভাইকে আজকে। আমার একটা ক্লাস আছে 35-এ। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, লিভ করো তাহলে।